নেপাল ভারতের উত্তর দিকে হিমালয়ের কোলে এর অবস্থান। 3 কোটি জনসংখ্যার গোর্খাদের এই দেশে ভূমিকম্পের মতন ক্ষমতার পালাবদল হয়েছে বারবার। গৃহযুদ্ধে রক্তাক্ত হয়েছে সাগর মাথার এই দেশ। আবার একটা রক্তক্ষয়ী আন্দোলন হয়ে গেল এই নেপালে জেন জির হাত ধরে। গণঅভ্যুত্থানের সেই ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি টিভির পর্দায়। আগস্ট মাসে কাজের সুবাদে আমি গিয়েছিলাম দারভাঙায়। বিহারের এই জেলা নেপালে ঢোকার দরজা। তখনও নেপাল একদম শান্ত। হয়তো আপাতশান্ত নেপালিদের মনে মহাপ্রলয়ের মেঘ ঘনিয়ে এসেছিল সেই সময়। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। গুড মর্নিং সকলকে। আবার একটা একদম নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। আমি বিহারের দারভাঙা শহরে এসেছি এবং এখানে কিছুদিন থাকব এবং এই দারভাঙা শহর কেন্দ্রিক আপনাদের কিছু এখানকার যে হিস্টোরিক্যাল প্লেস, জনকপুর যেখানে রাম সীতার বিবাহস্থল, সীতার জন্মভূমি, সেই জায়গাটা এবং নেপাল বর্ডার, নেপালে গিয়ে জনকপুর সেই জায়গা এবং এই দারভাঙা শহরের বিভিন্ন ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, এখানকার রাজবাড়ি এবং আমি যে জায়গায় আছি সেই অনন্তবাগ বা এখানকার লোকে বলে বেলা প্যালেস, সেই জায়গাটাও আপনাদের এক্সপ্লোর করাবো। দারুণ জায়গা এই বিহারের দারভাঙা। ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে বিহার হয়তো একটু ইন্ডিয়ার মধ্যে নিচের দিকে থাকবে, কিন্তু এই দারভাঙা শহর এটা কিন্তু একটা ঐতিহাসিক স্থান এবং এখানকার জল হাওয়াও খুব সুন্দর। জল খুব সুন্দর, আপনার পেটের গণ্ডগোল সারিয়ে দেবে। এখানকার জল এত সুস্বাদু এবং এত আপনার হজম হবে এত তাড়াতাড়ি এই জায়গায়। এবং এটাকে পশ্চিমের একটা জায়গা, মানে পশ্চিমে যাওয়ার যে জায়গা, মধুপুর, দেওঘর, শিমুলতলা, বিহারে কিন্তু সেই রকম দারভাঙা। এখানে একটু গরমটাকে বাদ দিয়ে, যদি মে জুন জুলাইটাকে বাদ দিয়ে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টা আসতে পারেন এবং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পুরোটাই, মার্চ এপ্রিল থেকে গরম পড়ে যায়। এপ্রিল মে জুন জুলাই এই 4 মাস বাদ দিয়ে কিন্তু এই দারভাঙা শহর এবং এই উত্তর বিহার এটা কিন্তু খুবই মনোরম জায়গা। আপনার স্বাস্থ্যের পক্ষেও এই জায়গাটা ভালো জায়গা। মুজফ্ফরপুরের লিচু, দারভাঙার আম এবং এখানে কিন্তু খুব ফল চাষও খুব ভালো হয়। আর এখানে যে নেপাল থেকে যে নদীগুলো আসে সেই নদীগুলো থেকে এই জায়গাটা কিন্তু জলটাও খুব একদম পাহাড়ি জলের, যদিও তরাই পাহাড় পাবেন না এই দারভাঙায়, কিন্তু তাহলেও একটা কিন্তু পাহাড় থেকে আসা জলের যে বৈশিষ্ট্য সেটা আপনারা পাবেন। দারুণ জায়গা। বিহারের 5ম বৃহত্তম শহর এই দারভাঙা। এখানে কিন্তু আগামী দিনে মেট্রো রেলও ছুটবে, মেট্রো রেলও হবে। খুব একটা পিছিয়ে থাকা জায়গা ভাববেন না। এবং এটা কিন্তু একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেরকম পশ্চিমবঙ্গে মালদা 5ম বৃহত্তম শহর বাংলার মধ্যে, এই দারভাঙা কিন্তু বিহারের মধ্যে 5ম বৃহত্তম শহর। এবং এখানে কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে এই জায়গাটা। রাজার প্যালেস এখানে, এই দারভাঙা বেলা প্যালেস, রাজবাড়ি, শ্যামা মন্দির, এছাড়াও অনেক দ্রষ্টব্য স্থান এই জায়গায় আছে। পুরো জায়গাটা আপনাদের এক্সপ্লোর করাবো, আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটা দেখতে। চলুন তাহলে ভিডিওটা আমি শুরু করছি এবং এখানকার যে ভালো ভালো জায়গা, দ্রষ্টব্য স্থান, যতখানি আমি কাজের ফাঁকে সময় পেয়েছি সেইটুকুনি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওয়ে। দেখতে থাকুন আমার ভিডিওটা, খুব ভালো লাগবে। সন্ধেবেলা চলে এলাম দারভাঙার ইস্কন মন্দিরে। রাজবাড়ির এক প্রান্তে যেন একখণ্ড মায়াপুর উঠে এসেছে। হরে কৃষ্ণ শুনতে শুনতে আরতি দর্শন করলাম। পুজোর শেষে সবাই প্রসাদ গ্রহণ করে ফিরে এলাম। অবশেষে সুযোগ এলো নেপাল ঘুরতে যাওয়ার। সকাল সকাল বেরিয়ে পড়লাম মাহিন্দ্রার একটা এসইউভি গাড়িতে চড়ে আমরা 7 জন নেপালের জনকপুরের উদ্দেশ্যে। দূরত্ব 79 কিলোমিটার। রাস্তা আগের তুলনায় অনেকটাই ভালো, তাই সময় লাগবে 2 ঘন্টার মতো। ড্রাইভারের সঙ্গে কন্ট্রাক্ট 3400 টাকায়।
পথে অবশ্য দু একটি মন্দির উনি ঘুরিয়ে দেবেন। উচ্চাট দুর্গা মন্দির আমরা চলে এলাম, এখন বাজে হচ্ছে 10:02। মধুবনী জেলার উচ্চাইত গ্রামে অত্যন্ত জাগ্রত মা ভগবতীর এই মন্দির। কথিত আছে কপিলা গৌতম থেকে অনেক বিখ্যাত মুনি ঋষি হিমালয় থেকে নেমে মিথিলা রাজ্যের রাজধানী জনকপুর যাওয়ার পথে এই মন্দিরে বিশ্রাম নিয়েছেন। শোনা যায় মহাকবি কালিদাস এই মন্দিরের কাছেই সংস্কৃত কলেজের ছাত্রদের দেখাশোনার কাজ করতেন আর মন্দিরে দুর্গা মায়ের সেবা করতেন। মন্দির আর কলেজের মাঝখানে থুমানি বলে একটা ছোট নদী ছিল। বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার পরেও মূর্খ কালিদাস সেই নদী সাঁতরে মায়ের মন্দিরে এসে প্রদীপ জ্বালিয়েছিলেন আর প্রমাণস্বরূপ মায়ের মুখে কালি লাগিয়ে দিয়েছিলেন। দুর্গা মা তখন আবির্ভূত হয়ে কালিদাসকে আশীর্বাদ করেন এবং জ্ঞানী হওয়ার বর দেন। এই স্থানে আজও কালিদাস সংস্কৃত সায়েন্স কলেজ বর্তমান। এই হচ্ছে মূল মন্দির, যেটা ঢুকিয়ে দেখালাম আপনাদের। বকুল গাছ, এই পদ্ম ফুটে আছে, এটা কিন্তু শ্বেত পদ্ম। এই পদ্ম দেখতে পাচ্ছেন, এই সামনে যে পদ্ম, এগুলো শ্বেত পদ্ম। এতে কিন্তু মা দুর্গার পুজো হয় কিন্তু এই পদ্মে। সবাই ডালা সাজিয়ে আর নারকেল দিয়ে এখানে কিন্তু সবাই পুজোর নিয়ে যাচ্ছে, সবাই পুজো দিতে। তো এই পদ্ম ফুল এখন ফুটে নেই, সকালে ফোটে, রাতের বেলা ফোটে, সকালে কিন্তু তোলা হয়ে যায়। দু একটা কুড়ি ফুটে আছে, আমি যা দেখছি দু একটা কুড়ি হয়ে আছে, কিন্তু ফুল কিন্তু এখন ফুটে নেই। উচ্চাট দেবীর মন্দির দেখে আমরা এখন জনকপুরের দিকে যাচ্ছি। আর আমাকে মা কালী সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাকে সুন্দর জায়গা দেওয়ার জন্য সামনের সিটটা দিয়ে দিয়েছেন আমাদের। সবাই আমাকে হেল্প করেছে, পিতৃদা, কোলেদা, জয়ন্ত, সবাই আমাকে হেল্প করেছে বলে আমি এই সামনের জায়গাটা পেয়েছি। একটা ব্লগারের সবচেয়ে ভালো জায়গা যেটা, সেটাই আমি পেয়েছি। রাস্তা কিন্তু আস্তে আস্তে সরু হচ্ছে। নেপাল যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু এই উচ্চাট দেবীর মন্দিরের পরেই অনেকটাই সরু হয়ে গেছে। দেখি এখনো কিতনা দূর হ্যায়, 40 কিলোমিটার। আচ্ছা, জনকপুর এখনো 40 কিলোমিটার বাকি আছে। তা চলুন আমরা আস্তে আস্তে এই পথের শোভা দেখতে দেখতে এই 40 কিলোমিটার আমরা এগিয়ে যাই। এখন 9:30 মতো বাজে। আর ওয়েদার ঠিকই আছে, মেঘলা ওয়েদার। সকালবেলা অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, এখন আর সেরকম বৃষ্টি নেই। বেশ বৃষ্টি কখনো পড়ছে, কখনো অল্প রোদ্দুর উঠছে। হ্যাঁ, এক কথায় মনোরম ওয়েদার। এখন শ্রাবণ মাস, আজকে 23শে শ্রাবণ, 9ই আগস্ট। ফলে বর্ষাকাল এখনও পুরোপুরি আছে। কলকাতায় এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই রকম বৃষ্টিপাত এখানে নেই, অনেকটাই কম বৃষ্টি। বৃষ্টিটা খারাপ লাগছে না। ফলে চলুন তাহলে এখন এগিয়ে যাই আস্তে আস্তে। उस पार विद्यालय था, उसी में रहते थे कालिदास जी। अच्छा, पूजा करने के लिए सुबह शाम दीपक जलाने के लिए यहाँ आना होता था। अच्छा, एक समय में जब बाढ़ आ गया, उस समय बता दिया गया कि तुमको जलाना है यहाँ। कोई आने को तैयार नहीं था। पहले टीचर लोग आते थे वहाँ, पूजा पाठ करके जाते थे सुबह शाम। अच्छा, तो कालिदास को ही ड्यूटी मिला। बाढ़ आ गया, हाँ, बाढ़ में जो है सो हेल के इस पार आया। और आने के बाद मूर्ख, सापे मूर्ख कालिदास जी उस समय मूर्ख ही थे। तो उन्होंने महिषी मंदिर में दीपक उपक जला के जब चलने लगे, तो उनको याद पड़ा कि गुरुजी बोलेंगे कल हमको यहाँ आए ही नहीं, क्या सबूत है, कुछ दिखा के जाना होगा। तो कुछ उनको नहीं मिला। तो दीपक का जो स्याही रहता है, हाँ, वो स्याही हाथ में लगा के माता के मुंह पे ही लगा दी। अच्छा, जो भाई आएंगे तो सबसे पहले दर्शन यही पड़ेगा, हाँ, हाँ, गुरुजी का। तो बुझेंगे जो कालिदास आया था, इसीलिए इसमें काट का लगा हुआ है। हाँ, हाँ, नहीं कोई आया रहता तो नहीं लगा रहता कुछ, ऐसा सोच के लगा के चले दिए। तब माता उनको दर्शन दिए। हाँ, दर्शन में बताया कि जो भी विद्यालय में पुस्तक है, हाँ, उसका पन्ना मात्र उल्टा देने से तुम्हें ज्ञान हो जाएगा उसका। अच्छा, अच्छा, पृष्ठ उल्टले, जी, अच्छा, जी, जी।
तो वही हुआ कि जितना भी विद्यालय में पुस्तक था एक ही रात में सबका पढ़ना उल्टा था। अच्छा, पूरा ज्ञान उसको आ गया। हाँ, एक ही रात में। আচ্ছা প্রীতিদা, এই যে বিহারে ধরুন মদ ব্যান, হ্যাঁ, তা এই ব্যানটা কি আপনি সমর্থন করেন কি করেন না? সমর্থন করাই উচিত, আচ্ছা, কিন্তু এতে তো অনেক আপনার ট্যুরিজমের অনেক ক্ষতি হচ্ছে। ট্যুরিজমের ক্ষতি হচ্ছে বা রাজ্যের রেভিনিউয়ের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তো সমাজের খুব ভালো হওয়ারই কথা, কারণ কি বেশিরভাগ মানুষ মানে বিহারের মানে নিবাসী যারা, তাদের খুব ক্ষতি হচ্ছিল, তাদের পরিবারের খুব ক্ষতি হচ্ছিল। ঠিক আছে, তাই তাদের এই জায়গা থেকে বের করে নিয়ে আসার একটা ভালো উদ্যোগ। একটু ভয়েসটা লাউড করুন। হ্যাঁ, সেটা একটা ভালো উদ্যোগ। হ্যাঁ, যে উদ্যোগে আমার মনে হয় যে খুব গরিব মানুষরা যারা এখন আর এই মানে চোরাই পথে আসা যে মদ সেটা কিনে খেতে পারছে না, তো তাতে সমাজের এবং বিশেষ করে নারী সমাজের হ্যাঁ এই অসুবিধা থেকে তারা বেরিয়ে আসতে পারে। যারা ওরা যা অর্থ সারাদিনে উপার্জন করতো, সেই উপার্জনটা ওদের এই মদেই শেষ হয়ে যেত, এবং তারপরে সে ঘরে গিয়ে স্ত্রীকে মেয়েকে মারধর করা, অত্যাচার করা, সেই অত্যাচারটাও অনেক মাত্রায় কমেছে। সেটা আমার মনে হয়েছে, আমার দৃষ্টিভঙ্গিতে। কোলেদা, আপনার কি বক্তব্য? বক্তব্য এর থেকে সুন্দর সিদ্ধান্ত আর হতেই পারে না। তার কারণ যে শ্রেণীর লোক সব থেকে বেশি ভুক্তভোগী সেটা হচ্ছে নিম্নবিত্ত লোকেরা। হ্যাঁ, তারা আজ 1% হলেও উপকৃত। তাহলে বুঝতে পারছেন, আমাদের গাড়ির যারা আছে আমরা যাত্রী, তারা কিন্তু এই বিহার সরকারের, নীতিশ সরকারের এই যে যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এনার কিন্তু এই সিদ্ধান্তটাকে সমর্থন জানাচ্ছে। এবং বাঙালি হিসেবে আমরা কিন্তু এই বিহার গভর্নমেন্টের এই স্ট্রং স্টেপটাকে সাপোর্ট করছি। চলুন আমরা এখন এগিয়ে যাই। এটা একটা আমার ভিডিওর মাঝখানে একটা ছোট্ট ডিবেট আপনাদের করলাম, আশা করি এটা খুব ইউজফুল হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিপলের ক্ষেত্রে যারা আমার ভিডিও দেখবেন। জয়নগর 36 কিলোমিটার, কিষানগঞ্জ এই দিক থেকে বাঁদিকে চলে যাবে 197, আর শিলিগুড়ি এখান থেকে 340 কিলোমিটার। শিলিগুড়ি সামনে একটা মন্দির দেখতে পাচ্ছেন দূরে, ওর ওপারেই হচ্ছে নেপাল শুরু হয়ে যায়। মেন রোড থেকে ছোট রোডে আমরা চলে এলাম। মেন রোড দিয়ে বললো নেপাল যেতে গেলে অনেক ঘুর রাস্তা পড়ে, এটা শর্ট রাস্তা, রাস্তাটা একটু খারাপ, কিন্তু বাসও যাচ্ছে এই রাস্তা দিয়ে। আর এই নেপালের গাড়ি সব লাল নাম্বার প্লেটওয়ালা গাড়ি। বর্ডারে ক্যামেরা করা যাবে না, ভিডিওগ্রাফি করা যাবে না, ড্রাইভার দাদা বলে দিল। জাটাই পিবরান বর্ডার দিয়ে আমরা ঢুকলাম। জনকপুর এখান থেকে 6-7 কিলোমিটার রাস্তা, কিন্তু মানে বর্ডার এরিয়াটায় খারাপ ছিল নেপালের দিকের। এই জায়গাটা রাস্তা কি পুরোই এসাই হয়? আচ্ছা, পুরোটাই কিন্তু এখানে ভালো রাস্তা নেপালের দিকে ঢুকে। ইন্ডিয়ার বর্ডারে একবার চেক হলো, আবার নেপালের বর্ডারে দুবার চেক হলো। একটা গাড়িতে 6 জনের বেশি কিন্তু এখানে এন্ট্রি দেয় না। একজন আমাদের পিথিদা নেমে গেলেন, আরেকটা যেহেতু আমাদের গাড়ি আসছিল সেই গাড়িতে উনি উঠে গেলেন, আর 6 জন করে এখানে এন্ট্রি দেয়। আর বর্ডার এরিয়ায় আমাদের ড্রাইভার দাদা আমাদের বারণ করে দিলেন যে এই অঞ্চলে আপনি কিন্তু ভিডিওগ্রাফি করবেন না, যেহেতু বর্ডার এরিয়া। তাই আমি এই জায়গাটা ক্রস করে গিয়ে তারপরে আবার ভিডিওগ্রাফি করছি। একদম প্লেন, কোনো পার্থক্য নেই দুই দেশের মধ্যে। জনকপুর অবধি এরকমই, পাহাড় কিন্তু অনেক দূরে এখান থেকে, এই অঞ্চলে পাহাড় নেই। তবে এখানে কিন্তু নেপালি টাকায় সব কিছু করা যায়, ইন্ডিয়ান টাকাও চলে। যদি ইন্ডিয়ান টাকা নিয়ে আসেন, ইন্ডিয়ান রুপি, তাহলেও কিন্তু এখানে চলবে। আর নেপালি যে মুদ্রা আছে সেটাও কিন্তু চলবে, আপনাকে দিতে চাইবে। এখানে 1.6 ইন্ডিয়ার যে কারেন্সি, তার সঙ্গে এক্সচেঞ্জ ভ্যালু 1.6। জনকপুর আমরা চলে এসেছি। জনকপুরের সিটি, ছোট একটা টাউন, সেই টাউনের মধ্যে দিয়েই আমাদের গাড়ি এখন চলছে। নেপাল বর্ডার থেকে মোটামুটি এটা 7 কিলোমিটার দূরে। এ মন্দির, আচ্ছা, জানকী মন্দির এই সামনেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আজকে রাখি বন্ধন।
রাখি বন্ধন উৎসব, সেই জন্য রাখি বিক্রি হচ্ছে সব জায়গায়। আর নেপালে এই অনুষ্ঠানটা খুব সাড়ম্বরে পালন করা হয়। সাড়ে 12টা বাজে, মন্দির নেমে পড়লাম, গাড়ি পার্ক করে দেওয়া হয়েছে। এখন এই মন্দিরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এই জনকপুর মন্দির, জানকী মাতা জানকীর মন্দির। শুনছি নাকি 12টা 45-এ মন্দির বন্ধ হয়ে যায়। তা দেখি, পৃথ্বীদা বলছেন যে 12টায় খবর পেয়েছেন, 12টায় বন্ধ হয়ে যায়। চলুন দেখি কখন বন্ধ হয়। বন্ধ হয়ে গেলে তার কিছু করার নেই। আবার কখন খোলে পৃথ্বীদা? আবার 4টের সময় খোলে। ততক্ষণ তো আর আমরা থাকতে পারবো না। ফলে যদি এখন দেখতে পাই তো দেখা হবে, না হলে আর দেখা হবে না। চলুন মন্দিরের দিকে আস্তে আস্তে যাই। আচ্ছা, এখানে কিন্তু সবই হিন্দি হরফেই লেখা, মানে অক্ষরগুলো সবই হিন্দিতে পরিষ্কার বোঝা যাচ্ছে। শ্রী গুরু পূজন মহোৎসব। মন্দির জুড়েই মধুবনী শিল্পের একটা কাজ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। অনেক পুরনো মন্দির। এই মেন মন্দিরটা আছে এইটাই, তার চারপাশটাই পুরো একদম কিন্তু মন্দিরের যে পার্শ্ববর্তী এরিয়া পুরোটাই মন্দির। তার মাঝখানে মূল মন্দির কিন্তু এইটা। মন্দির বন্ধ হয়ে গেলেও মন্দিরের মায়ের প্রসাদ থেকে কিন্তু আমরা বঞ্চিত হইনি। একটা করে, এই যে আমরা কিন্তু একটা করে লাড্ডু, হ্যাঁ একটা করে লাড্ডু পেয়েছি আমরা প্রত্যেকে। মায়ের প্রসাদ কিন্তু আমরা পেয়েছি। এখন মন্দিরটা ঘুরবো। ওয়েদারও খুব ভালো, কিন্তু গরম হলে এখানে কিন্তু খুব কষ্টই হবে। কিন্তু এখন এক ফোঁটা রোদ্দুর নেই, মেঘলা আকাশ, কোনো কষ্টই হচ্ছে না। চারিদিকে নাম সংকীর্তন হচ্ছে। এবং আরেকটা জিনিস সবচেয়ে ভালো এই মন্দিরে যেটা লাগলো, কোনো পান্ডার উপদ্রব নেই, কোনো আপনাকে পয়সা দিতে কেউ বলবে না। আপনি দর্শন করুন, ঘুরুন মন্দিরটাকে। আচ্ছা, এখানে অ্যানিমেশন করে দেখানো হবে একটা শো, 10 টাকা করে টিকিট। এই অ্যানিমেশন এখানে দেখানো হবে। তা আমরা এটা দেখতে যাচ্ছি শোটা। মধুবনী কাজ। আচ্ছা আচ্ছা, সীতাকে নিয়ে শুয়ে আছে। রাম ধনুক ভাঙছেন, হরধনু যেটা বলি আমরা, হরধনু স্বয়ম্বর সভায় রাম ভঙ্গ করছেন। আমি এই রামের পাদুকা নিলাম ইন্ডিয়ান রুপিতে 100 টাকা। মন্দিরের ওপরে যে অ্যানিমেশন সেন্টার আছে সেখান থেকে নিলাম। সেই সময় ব্যবহৃত অর্নামেন্ট, মায়ের বিগ্রহ হয়ে এই পোশাক পরানো হয়। হ্যাঁ হ্যাঁ, পরানো হয়, এগুলো সময় সময় পরানো হয়। এই যে এই হচ্ছে হরধনু। আচ্ছা, এই হচ্ছে
হ্যাঁ এইটাকেই খুঁজছিলাম। সিঁদুর দিচ্ছে না। লোক যা পাচ্ছে তাতেই সিঁদুর দিচ্ছে। রাম এই হরধনুই ভঙ্গ করেছিল। কিভাবে রাখা আছে না, সেরকম যত্নে ইয়ের মধ্যে রাখা থাকবে, সাধারণভাবে রাখা আছে। তার মানে এইগুলো সবই সেই সীতার সেই সময়কার। একটু প্রণাম করে নি হাত দিয়ে। खाता राम राम लिखे पूरा खाता दिए एखान यहाँ से दिया है खाता दिया है बुक वो पूरा भर के उसको देना है। घर में जाके लिखने से नहीं होगा? होगा घर में जाके फिर वापस সবাই লিখছে বসে বসে। দেখুন বড় থেকে শুরু করে বাচ্চা সবাই লিখছে এখানে। আচ্ছা এখন 1:10 বাজে আর আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এলাম। এই জানকীর মন্দির, রাম সীতার মন্দির, রামের বিবাহের জায়গা, এই প্রসিদ্ধ তীর্থস্থান দর্শন করার সৌভাগ্য হলো আমার। দারুণ একটা মন্দির এবং মন্দির প্রাঙ্গণ, এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। দারুণ একটা সুন্দর, কোনো ডিস্টার্ব নেই, দর্শনার্থীরা আসছে, পুজো দিচ্ছে, চলে যাচ্ছে। এবং যে রাম সীতার সমস্ত সংগ্রহশালায় যেগুলো রাখা আছে সেই মূল্যবান জিনিস আমরা খুব কাছ থেকে দেখলাম, খুব সুন্দর লাগলো। এবার আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার আমাদের ড্রাইভারজি আমাদের নেক্সট দ্রষ্টব্য যেটা আছে দেখার জায়গা সেখানে নিয়ে যাবেন। আচ্ছা এই মন্দির থেকে বেরোলাম আর এইটা হচ্ছে রাম জানকী বিবাহ মণ্ডপ। হ্যাঁ 10 টাকা করে এন্ট্রি ফি এখানেও আছে, দিয়ে আমরা এই ভেতরের দিকে ঢুকবো। টিকিট কাটছে করে দাও 7 টাকা। আচ্ছা 7 টাকা, ও ইন্ডিয়া রুপিতে 7 টাকা, যদি নেপালেতে কেউ 10 টাকা। আচ্ছা এই ওখানে 10 টাকা করে নিয়েছিল। খুবই সৌন্দর্য পরিকল্পনা। হ্যাঁ 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 ঠিক আছে। इंडिया हाँ ওই যে দিয়ে রাখ। देख लीजिए ना কুলেদা কি বলছে, বিয়ে করেছেন বলে কথা, সেটা তো দেখতেই হবে। হ্যাঁ বাহ, এ দেখুন না দেখলে মিস। কিন্তু অবশ্যই মিস, অবশ্যই মিস। কোথায় কোথায় জুয়েল লুকিয়ে আছে আমরা কিন্তু চিনি না, তো তার ফলে কিন্তু মিস করলে মুশকিল। সব জায়গায় দেখতে হবে। কি সুন্দর জায়গাটা, পঞ্চবটী বনের মতো। দক্ষিণেশ্বরে যেরকম পঞ্চবটী বন, অনেকটা এরকম পুরোনো আমলের গাছ দিয়ে জায়গাটা কিন্তু সুন্দরভাবে করা আছে। নেপালের মন্দিরের স্ট্রাকচার কিন্তু মরাললেস সব জায়গায় একই টাইপের। কাঠমান্ডুর যে পশুপতিনাথ মন্দির সেও অনেকটা এই স্টাইলেরই। নারায়ণদা গেছেন কাঠমান্ডুর? জাননি। कृपया जूता चप्पल नीचे रखे। अच्छा পুরো মন্দির ঘিরে এখানে কিন্তু প্রদীপ করা আছে, পুরো চারদিকে প্রদীপ। আর এদিকে দেখুন কত গরু পালন হচ্ছে, মানে গরুর দুধ দিয়ে এখানে সমস্ত পুজোর সামগ্রী, পুজোর প্রসাদ, ভোগ সব কিছু নিবেদন করা হয়। দেখুন পুরো মন্দির জুড়েই কিন্তু মোমবাতি।
খুব সুন্দর এখানে একটা বাগান করা আছে। পুরো মার্বেলের কাজ। কটা মুনি ঋষি উপস্থিত ছিল বিয়ের সময় দেখে নাও। কটা? 1 2 3 4 5 পাঁচজন মুনি ঋষি। 5 জন কি জোরে হতে হবে না। শুধু এখানে রামের যে বিয়ের জায়গা সেটা নয়, এখানে রামের যে 4 ভাই রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন প্রত্যেকেরই এইখানেই বিয়ে হয়েছিল বিবাহ। ফলে এইখানে কিন্তু 4টে কোণায় 4টে মন্দির বানানো আছে। রাম সীতা, ঠিক ওই পাশে লক্ষ্মণ, উর্মিলা, তারপরে ভরত এবং তার ওই এখানে লক্ষ্মণ, উর্মিলা, ভরত ওই পারে আছে পেছনের দিকে, আর এই পাশে শত্রুঘ্নজির মন্দির। একইভাবে 4 কোণায় 4টে এখানেই কিন্তু বিয়ে হয়েছিল। একটু হেঁটে এসেই কিন্তু এখানে রামের মন্দির আছে। কথিত আছে রাম বিয়ের পরে এখানে কিন্তু মন্দির স্থাপন করেন এবং রাম এখানে থেকে যান এবং এখানে মিথিলাবাসীকে কথা দিয়ে যান, আমি মিথিলাতেই থাকবো, এখন নেপালেই থাকবো এবং আমি যাব না ফিরে। সেই হিসেবে সেই কথা স্বরূপ এখানে কিন্তু রাম মন্দির নির্মাণ করেন। এই মন্দিরের গেটটা আগে আছে। এই মন্দির নির্মাণ করেন, তখন থেকে কিন্তু রাম এই মিথিলায় পূজিত হন এখান থেকেই। নবরং হোটেল, পুরানো নবরং হোটেল, পুরানি নবরং হোটেল। এখানে আমাদের ড্রাইভার দাদা নিয়ে এলো। ওইখানে রক্ষাবন্ধন বলে কোনো হোটেলেই খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না। দেখা যাক এখানে কি আছে। ভেজ ননভেজ সবই আছে। ওই তো সব ওখানে বসে আছে। চলো, আমাদের টিমমেটরাও এখানেই সবাই এসছে। আচার না, সবজি, শাক ভাজা। এটা কি? এটা আচার না? এটা আচার, ডালের। আচ্ছা, উচ্ছে ভাজা, আলু ভাজা, শাক ভাজা, লাউ, ডাল, ভাতের কোয়ালিটি ঠিকই আছে। এরপরে মাছ আসবে। 300 টাকার বিনিময়ে দুপুরের মধ্যাহ্নভোজ মোটামুটিভাবে সেরে বেরিয়ে পড়লাম দ্বারভাঙার উদ্দেশ্যে। তখনও যে আরও দুর্ভোগ আমাদের জন্য অপেক্ষা করছে সেটা বুঝতে পারিনি। প্রায় 1.5 ঘন্টা জ্যামে আটকে আছি। এখনও বর্ডার পার করে 1 কিলোমিটার মতো আসতে পেরেছি। এই রকম জ্যামের মধ্যে 1.5 ঘন্টা ফেঁসে আছি। একদিকে বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা থামলো, আর এই রকম জ্যাম, চারদিকে জ্যাম। প্রায় 1.5 ঘন্টায় একই জায়গাতেই আটকে আছি। অবশেষে 8টায় এসে পৌঁছলাম দ্বারভাঙাতে। এসে রাত্রির 8টায় এসে পৌঁছলাম। বিহার আছে, বিহারেই 2:30টার সময় বেরিয়ে সামান্য 70 কিলোমিটার পথ আমাদের আসতে 2:30 থেকে 8টা, মানে বুঝতে পারছেন 5.5 ঘন্টা সময় লাগলো। খালি দুটো জ্যামেই আমাদের প্রায় 3 ঘন্টা লাগলো। এই দ্বারভাঙা সিটির মুখে একটা জ্যাম, আর একটা তো জনকপুরের যে জ্যাম সেই জ্যাম, মানে মারাত্মক জ্যাম। কোনো পুলিশ প্রশাসন নেই, কেউ নেই, রাস্তাকে ক্লিয়ার করার কোনো ব্যবস্থা নেই। আজকে 10ই আগস্ট, রবিবার, আর আজকে সন্ধেবেলা আমি এসেছি দ্বারভাঙার বিখ্যাত শ্যামা মন্দির দর্শন করতে।
এবার একটু দাঁড়ভাঙা টাউনের দিকে নজর দেওয়া যাক। মহারাজা কামেশ্বর সিংয়ের তৈরি প্রকাণ্ড রাজপ্রাসাদ আজ কিন্তু মৈথিলি সংস্কৃত ইউনিভার্সিটি। পাশে প্রকাণ্ড ঝিল থেকে পড়ন্ত বিকেলে রাজপ্রাসাদটিকে সত্যি মায়াবী লাগছিল। বিশাল রাজপ্রাসাদের সীমানা বলতে প্রকাণ্ড পাঁচিল দিয়ে ঘেরা। টাউনের মার্কেট বলতে টাওয়ার চক প্রসিদ্ধ। এবার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। আবার কোনো নতুন বিষয়বস্তু নিয়ে আপনাদের কাছে আসবো। ততদিনের জন্য নমস্কার।